অহংবোধ, কলমে ও কণ্ঠে পুষ্পরানী দেবীদাস। সত্যেন ব্যানার্জি খুব ভালো লোক, সততার সঙ্গে সারাটা জীবন ব্যবসা বাণিজ্য করে গেছেন। এতে তার শ্রীবৃদ্ধি ঘটেছে, ব্যবসার জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, ব্যবসা ভীষণ উন্নতি করেছেন। সব কিছুর মূলে তার সততা। তার ছেলে হয়েছে ভীষণ আরামপ্রিয়, লোকজন দিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চায়, সবসময় লোকের উপরে নির্ভরশীল। আনন্দ উৎসব হই হুল্লোড়ে মেতে থাকে সত্যেনবাবুর ছেলে অনিমেষ ব্যানার্জি। সত্যেনবাবুর স্ত্রী অনেককাল আগে মারা গেছেন। সত্যেনবাবু তার ছেলের স্ত্রী হিসেবে বেছে নিয়েছেন সৎ বংশজাত দরিদ্র পরিবারের এক সুন্দরী অল্প শিক্ষিত মেয়েকে, অর্পণা চক্রবর্তী। অর্পণা কার্য ও চরিত্রে ভীষণ নিপুণা, দয়াময়ী, শ্রীময়ী, খুব ভালো গুণের অধিকারী। সত্যেনবাবুর ছেলে স্ত্রী হয়ে আসতে ভীষণ খুশি তার শ্বশুরমশাই। নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধার সঙ্গে সমস্ত সংসারের দায়িত্ব পালন করে অর্পণা। শ্বশুরমশাই নিজের বাবার মতো ভক্তি শ্রদ্ধা করে অর্পণা সত্যেনবাবু নিজের কন্যা স্বরূপা দেখেন অর্পণাকে। সত্যেনবাবুর ছেলে কমলেশ ব্যানার্জি কিন্তু স্ত্রীকে ততটা সম্মান দেয় না। স্ত্রী গরিব বাড়ির মেয়ে বলে কারণে অকারণে বিভিন্ন কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে। তার স্ত্রী কিন্তু কোনোদিন একবারের মতো প্রতিবাদ করে না। যাই ঘটনা হোক না কেন চুপচাপ হয়ে থাকে, এড়িয়ে যায় সব কথা। খুব শান্ত, কর্তব্যপরায়ণা অর্পণা। নিজের জন্য সময় থাকে না। বাড়ির অনেক কাজের লোক আছে, তাদেরকে কখনো কাজের লোক সেইভাবে মনে ভাবে না, বরং নিজের বাড়ির লোক বলে অন্যান্য সদস্যদের মতো কাজের লোকেদের ভাবে। এইসব দেখে তার স্বামী মেনে নিতে পারে না। কমলেশ ব্যানার্জি অকথা কুকথা অযৌক্তিক কথাবার্তা বলে তার স্ত্রীকে বাড়ির কাজের লোকজনদের। বয়স্ক বাড়ির ঠাকুর সারা জীবন বিয়ে থা করেনি। রামু সত্যেনবাবুর বাড়িতে কাজ করে সবাইকে এটা কিরম আচরণ করে। জীবনের শেষ ভাগে এসে পড়েছে রামু ঠাকুর তাদের বাড়ির। সত্যেনবাবু খুব ভালোবাসেন রামুকে। ছোট্টবেলায় কবেকার কথা, সত্যেনবাবুর কলকাতায় বড়বাজারের দোকান। তখন সে হাতে হাতে এটা ওটা টুকটাক কাজ করে দিত রামু। বয়স কতই বা হবে, বছর 12। 3-4 বছর করার পর সত্যেনবাবু সরাসরি বাড়িতে নিয়ে আসেন রামুকে, বাড়িতে স্থান দেন। সন্তানের নেই স্নেহ করেন সত্যেনবাবু রামুকে। সত্যেনবাবু পুরোপুরি বিপরীত চরিত্র তার ছেলে কমলেশ ব্যানার্জির। ভোগী, স্বার্থপর, নিজের ছাড়া কিছুই বোঝে না, জানে না। বাবা অবশ্যই জানেন তার ছেলের চরিত্র কিছুটা বদ অভ্যেস আছে, মানুষজনেদের সঙ্গে যখন তখন খারাপ ব্যবহার করে। কমলেশ বদমেজাজি, খিটখিটে স্বভাবের। খেতে ও হই হুল্লোড় করতে সবথেকে বেশি পছন্দ করে। প্রচুর বন্ধুবান্ধব, ক্লাব পার্টি এইসব নিয়ে মেতে থাকে কমলেশ ব্যানার্জি। তার বাবা মনে মনে ভাবেন একবার যে তার মৃত্যুর পর আর কিছু মনে হয় অবশিষ্টাংশ ব্যবসা বাণিজ্যে থাকবে না, সব ছেলে হারিয়ে ফিরবে, এটাই মনে সন্দেহ করেন। মনে ভাবার কারণ
তার নাতি হয়েছে, নাতিও বাবার মতো পুরোপুরি মায়ের কথা বিন্দুমাত্র শোনে না। কমলেশবাবুর মতোই হয়েছে তার ছেলে, মাকে কোনো রকম সম্মানও দিতে চায় না। অর্পণা ব্যানার্জি মনে মনে দুঃখ পায়, চাপা স্বভাবের, কাউকে কিছুই বলতে পারে না। বাড়ির কাজের লোকেজনেরা ভীষণ ভালোবাসে বৌমণিকে। বয়স্ক মাসি বুলা মাহাতো রয়েছে, মা ঠাকুরুন বলে ডাকে। বৌরানীও কখনো কখনো ডাকে, বলে শক্ত হাত ধরো, শক্ত হাতে হাল না ধরলে মা কাজ হবে কি করে? তুমি চুপচাপ হয়ে রয়েছ, আর আমাদের মতো কেন চুপচাপ করে রইবে? তুমি তো রাজরানী না হয়েছ, তুমি রাজরানী, তোমাকে তোমার ছেলে তোমার স্বামীকে সামলাইতে হবে। ছোটা একটু দেখো না মা, আমরা কামের লোক বটে, তবুও বলছি তুমি না ঘুমায় আর ওইদেরকে একটু রস্সিটা টাইনে দেখো। অর্পণা ব্যানার্জি বলে, মাসি গো, বলে কি হবে, যে যার মতো কাজ করুক, ভালো থাকুক, আমার কি বা বলার আছে? তোমাদের বড় দাদাবাবু তো তার ছেলেকে তার মতো করে মানুষ তৈরি করেছে। আমার মতো হলে আজকালকার দিনে নাকি মানুষ বলে গণ্য করবে না, এটা আমাকে বারবার শুনতে হয়। সুতরাং এদের বংশের নাকি মর্যাদা থাকবে না। জানি মাসি, আমার ছেলেটা একেবারে আমার কথা একটুও শোনে না, শেষ করে দিচ্ছে নিজেকে, আভিজাত্যের মোড়কে বাঁধা রয়েছে। কিছুই বুঝে উঠতে পারছি না, এত অহংকার কেন? একটা কথাও শোনে না মাসি, বাবার মতোই হয়েছে, শুনিয়ে দিয়ে বিভিন্ন রকম কথা চলে যায় আমাকে। আমি নাকি কিছুই শিখিনি, জানি না, গরিব বাড়ি, হাভাতে বাড়ির মেয়ে, অনেক অনেক কথা বাবা ও ছেলে আমাকে বলে মাসি। অর্পণা কাউকে কোনো দিন বলতে পারেনি, শোনায়নি। হঠাৎ সেদিন কি হলো, বুলা মাসিকে জীবনের গভীরের ক্ষতগুলো জেগে যেতেই বুলা মাসিকে বলে ফেলে অর্পণা। বলে কিছুটা হালকা হয়, চোখ দুটো তার জলে ভেসে যায়। বুলা মাসির দৃষ্টি এড়িয়েই অর্পণা শাড়ির আঁচল দিয়ে এক কোণে মুছে ফেলে চোখের জল। তারপর দেখা গেল রামু দাদা ডাকছে, বাড়ির ঠাকুর, ও বৌমণি, ও বৌমণি, কোথায় গেলে গো? কি রান্না হবে বলো না, দাদাবাবুরা কি খাবে আমাকে একটু বলে দাও। অর্পণা তখন কি রান্না হবে না হবে রামু দাদাকে বলে দেয়। সহজেই রান্নাগুলি রামু আজকালকার দিনে আর ছোট দাদাবাবু বড় দাদাবাবু পছন্দ হয় না, তবু ভয়ে ভয়ে রান্না করতে হয় রামুকে। অধিকাংশ দিন পছন্দ হয় না, বাবা ছেলে না খেয়েই উঠে যায়। যখন তখন সুইগি, জোম্যাটো বিভিন্ন অ্যাপের মাধ্যমে খাওয়ার অর্ডার করিয়ে বাবা ছেলে মহাসুখে ভোজন করে। বাড়ির রান্না মুখে দিতে চায় না বাবা ছেলে, বাড়াবাড়ি করে, তারা খেতেই চায় না, খারাপ ব্যবহার করে। কারণে অকারণে বুড়ো হয়েছে রামুকে জানায়, রান্না কিছুতেই জানে না সেটাও জানায়, বিভিন্ন অভিযোগ করে, বকাবকি করে বাবা ও ছেলে। এইভাবে সময় কেটে যায় অর্পণার। বাপের বাড়ি সেরকম কখনোই যেতে পারে না, সংসারে এভাবে জড়িয়ে রয়েছে অর্পণা। সংসারের কাজের দায়িত্ব তার ভীষণ। অর্পণার বাবার বাড়ির লোকজনেদের পছন্দ করে না। অর্পণার স্বামী বিভিন্ন কথার মাধ্যমে বুঝিয়ে দেয়, কমলেশ সহজে কেউ অর্পণার বাপের বাড়ির তরফ থেকে আসতেও চায় না, তারা এদের মতো ধনী নয়। তাই এই দুর্ব্যবহার, জামাইয়ের অহংকার আছে, অর্পণার বাবা মা মানিয়েও নিয়েছিলেন, কিন্তু বাড়ির ভাই বোনেরা অর্পণার সেভাবে মানানোর চেষ্টা করে পারে না। ছোট ভাই স্ত্রী কোনো মতেই মানিয়ে নেয় না।
পাল্টা কথা শুনিয়ে দেয় তার ননদ অর্পণাকে। ননদ অর্পণা ভীষণ শান্ত, কথার কোনো উত্তর দেয় না, ভাই স্ত্রীকে চুপচাপ থাকে সব সময়। সত্যেনবাবুর এক মুহূর্ত চলে না বৌমাকে ছাড়া। এখন আরও বেশি হাঁকডাক বেড়েছে সত্যেনবাবুর, কারণ সত্যেনবাবুর বয়সজনিত অনেক অসুখ মাথাচড়া দিয়েছে। টাইম করে ডাক্তারের কথা মতো ওষুধপত্তি সবসময় নিজের হাতে করে পুত্রবধূকে দিতে হয়। কমলেশবাবু ভীষণ তৃপ্তি পান, ভালোবাসেন মেয়েকে অফুরন্ত। মেয়ে বলেই জানেন পুত্রবধূকে বাড়ির কাজের লোকজনদের করতে দিতে চায় না অর্পণা। পাছে কিছু ত্রুটি বিচ্যুতি ঘটে যায় শ্বশুরমশাইয়ের, তার জন্য শ্বশুরমশাই বলেন পুত্রবধূকে যে মা তোমাকে আমার সম্পত্তির মালিক করে যাব, তাতে সায় দেয় না অর্পণা। শ্বশুরমশাইকে বলে অর্পণা, বাবা আমায় দেবেন না? আপনার ছেলে ও নাতি আছে, তারা পাবে, আমি শুধু এই দায় নেব? যোগ্য যে আমি নয় বাবা, অযথা আপনি আমায় দেবেন না এই সম্পত্তি, শ্বশুরমশাইকে জানায় অর্পণা। শ্বশুরমশাই কিছু না বলে বেশ কিছু সম্পত্তি অল্প বিস্তর দান করে দেন, উইল সেইভাবেই করে যান। এইসব কথা শুনতে পেয়ে সত্যেনবাবুর পুত্র ও নাতি সংসারে খুব অশান্তি করে। সত্যেনবাবু বলেন, আমার সম্পত্তি আমি যাকে খুশি দিয়ে যাব, তাতে তোমরা কিছুই বলতে পারবে না, তোমরা বলতে পারো না। দিন যত যায় তত কমলেশবাবু ও তার ছেলে জীবনের চরমতম উচ্ছৃঙ্খল অনিয়ম জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে। রোজ রোজ নাইট ক্লাব পার্টি, বাবার মতোই ছেলেটা হয়েছে, একদিনও বাড়িতে কাটাতে চায় না। ব্যবসা বাণিজ্য উঠে গেছে, লোকজন যা করে তাই। এদিকে সত্যেনবাবু সেইভাবে ব্যবসার হাল ধরতে পারেন না, চিন্তায় পড়ে যান ক্রমশ। চিন্তা বাড়তে থাকে, সত্যেনবাবুর শরীর একেবারে ভেঙে যায়। বয়স্ক মানুষ, শয্যাশায়ী হয়ে পড়েন। যত ডাক্তার বৈদ্য দেখানো হোক না কেন, কিছুতেই শরীরের উন্নতি বিন্দুমাত্র হয় না। সত্যেনবাবু আস্তে আস্তে উত্তরসূরিরা অযোগ্য বলে মনের মধ্যে গভীর কষ্ট পান। ছেলেকে নাতিকে চোখের সামনে দেখেছেন, কাউকে বলতে পারেন না সত্যেনবাবু। নিজে তিলে তিলে গড়ে ওঠা সাম্রাজ্য, কত কষ্ট ত্যাগের দ্বারা তিনি এই সুন্দর রাজপ্রাসাদ গড়ে তুলেছিলেন, এত বাড়ি গাড়ি সম্পত্তির মালিক করেছিলেন ছেলেকে। তার কথায় কথায় পীড়া দেয় তার মনকে। একদিন বৌমাকে ডাকেন সত্যেনবাবু, বলেন, তুমি মা খেতে পড়তে পারবে? আমি তো আর কয়েকদিন মাত্র রামুকে সন্তানের ন্যায় ভাবি, তার জন্য কিছু টাকা পয়সা রেখে দিচ্ছি, তাকে দিও। আর তো তার কোনো সংসার নেই, আমরাই তার আপনজন। বিহারে ওর বাড়ি ছিল, আত্মীয় স্বজনও ছিল। জীবনে এতগুলো বছরের মধ্যে মাত্র রামু 3 থেকে 4 বার বিহারের বাড়িতে গিয়েছিল, আর কখনো সে মুখও হয়নি। সুতরাং এখানেই তার সব, আমাদের সংসারই তার সংসার। এই কথা বলতে থাকেন। বলতে বলতে সত্যেনবাবু আর কথা বলতে পারেন না, অজ্ঞান হয়ে যান। ডাক্তার ডাকা হয়, কলকাতার নামী ডাক্তার, বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কষ্টের মধ্যে অভিমানে নীরবেই সত্যেনবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটা করে শ্রাদ্ধানুষ্ঠান ক্রিয়াদি সম্পন্ন করতে হয়। অর্পণা তাই করে, প্রচুর লোকজন আমন্ত্রিত করেছে। অর্পণা সব কিছুর দায়িত্ব তার পুত্রবধূ একমাত্র সব কিছুর দায়িত্ব নিয়ে ভীষণ ভালো
ক্রিয়াকর্ম অনুষ্ঠান করেছি, সবাই ধন্য ধন্য করে। অর্পণাকে খুব কষ্ট পায় অর্পণা। শ্বশুরমশাই এইভাবে চলে গেলেন। নিজের পিতৃস্থানে বসিয়েছিল সব কিছুর দায়িত্ব। আজও শ্বশুরমশাই নেই, ঠিক মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি করছি এবং প্রতিটা মুহূর্তে ভুলতে পারছে না শ্বশুরমশাইকে। অনুশোচনা, দুঃখ, আক্ষেপ করছে পুত্রবধূ। 2-4টি বছর কেটে যায় এইভাবে। সত্যেনবাবুর ছেলে ও নাতি আরও বেশি উচ্ছৃঙ্খল হয়ে যায়, চরমতম স্থানে পৌঁছায়। ব্যবসা বাণিজ্য লাটে ওঠে সত্যেনবাবুর ছেলে ও নাতির দ্বারা। একটার পর একটা ব্যবসায় প্রচুর ক্ষতি হয়। এইভাবে হতে হতে ব্যাংক লোন নেয়, তাও কোনো রকম পরিশোধ করতে পারে না। ঋণের দায়ে সব চলে যায়, ব্যবসা বাণিজ্য, সম্পত্তি, গাড়ি। বাড়িটার শুধু বাঁচে। কমলেশ ব্যানার্জি একে একে সব কিছু ধ্বংস করে দেয়। ছেলে ও নাতি 8 থেকে 10 বৎসরের মধ্যে মাত্র। সত্যেনবাবুর মৃত্যুর পর আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই কমলেশবাবু ও তার ছেলের কাছ থেকে দূরে সরে যায়। কারণ আগের মতো তাদের সেইভাবে হই হুল্লোড় নেই, আমোদ প্রমোদ নেই। সুতরাং স্বার্থান্বেষী বন্ধুরা তো কেটে পড়বেই। যখন কমলেশ ও তার ছেলে শেষ মুহূর্তে বুঝতে কিছুটা পারছে, অবশেষে একদিন কমলেশ তার স্ত্রীকে সুন্দর করে ডেকে বলে, ভালো সম্বোধনও সেদিন করে, মর্যাদা দেয় বলে। আর অর্পণা, অনেক কষ্ট তোমাকে দিয়েছি। কমলেশ বলে, আমায় মাপ করে দাও। অর্পণা, ছেলেও কিছুদিন পর মাকে ক্ষমা করে দাও এই কথাটা জানায়। ভুল বোঝার সময় নয়। অর্পণা তখন তার স্বামীকে ও ছেলেকে বলে, এখন আমাদের শক্ত হাতে হাল ধরতে হবে। রামু কথায় কথায় এসে পড়ে। রামু সমস্ত কথা শুনে কষ্ট পায়। তখন এসে বলে, বড় দাদাবাবু, কোনো চিন্তা নেই। বাবুমশাই আমাকে অনেক টাকা পয়সা দিয়ে গেছেন। আমার কি হবে বলো বড় দাদাবাবু, ছোট দাদাবাবু? আমার এতগুলো টাকা আর কিছু লাগবে না আমার কাজে। তাই তোমরা নাও, কাজে লাগাও। আমি তাহলেই ধন্য মনে করব নিজেকে। তোমাদের এতদিন খেয়েছি পড়েছি, অকৃতজ্ঞ হতে পারবো না। এই বলে হাউ হাউ করে কাঁদতে থাকে রামু। কষ্ট পায়। তখন অহংকারবোধ কমলেশের ছিল না। কথাগুলো শোনার পর মাটির মানুষের ন্যায় সহজ সরল রামুকে নিজের বাড়ির মানুষের ন্যায় ভালোবেসে ফেলে কাছে টেনে নেয় কমলেশ। লড়াই শুরু হয় কমলেশের। কমলেশের ছেলেও আস্তে আস্তে সব বুঝতে পারে। বাবা ছেলে দুজনই। শুধু বাড়িটুকু অবশিষ্ট তাদের রয়েছে, একমাত্র মাথা গোঁজার ঠাঁই। কত কত লোকজন কাজ করত, আজ তারা নেই, তাদেরকে ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। নিজেদের বুঝে নেওয়ার সময় এসেছে। বুঝতে তো হবে কিভাবে আগামী দিনগুলি চলবে, তার পরিকল্পনা। কমলেশ, অর্পণা ও তার ছেলে খুব চিন্তায় পড়ে যায়। বুঝে উঠতে পারে না। অগত্যা বাড়ির ঠাকুর রামুর কাছ থেকে টাকাগুলি নেয় তারা। মনে মনে ভাবে, রামুকে কত না কথা শুনিয়েছি, কত দুর্ব্যবহার করেছি। ভীষণভাবে কমলেশ অনুতপ্ত হয়। তার ছেলে বোঝে, নাতি ছেলে যে কতটা পরিবর্তন হয়েছে বুঝতে পারল, শোধরালো। এই ব্যাপারটি সত্যেনবাবু দেখে যেতে পারলেন না। অর্পণা মনে মনে ভাবে আফসোস করে, পুত্রবধূ আজও তাকে, তার শ্বশুরমশাইকে সম্মান শ্রদ্ধা করে। যদি তার শ্বশুরমশাই দেখে যেতে পারতেন, এতটা শেষ বয়সে কষ্ট পেতেন না, এত তাড়াতাড়ি হয়তো মারাও যেতেন না। এটাও মনে মনে ভাবে অর্পণা। সত্যেনবাবুর ছেলে একদিন তার বাবার ফটোর সামনে
এসে হাঁটু নিচু করে বসে ও ভীষণ কাঁদতে থাকি, অনুতপ্ত হয়।